আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাডাম। শুরু করেন আপনি। ওকে, ফাইন। আচ্ছা, আজকের আমাদের ক্লাসটা মূলত হচ্ছে প্যাসেজ বা কম্প্রিহেনশন, যেখান থেকে 5 এবং 6 মার্কস আমাদের চিটাগং ইউনিভার্সিটি হোক বা ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হোক, হোক, যে যে কোনো কোনো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে হচ্ছে 5 থেকে 6 মার্কস থাকে প্যাসেজ বা কম্প্রিহেনশন রিলেটেড। তো আজকে আমরা শিখবো এবং জানার চেষ্টা করব মানে সহজে কিভাবে হচ্ছে আপনি প্যাসেজটা সলভ করতে পারেন, প্যাসেজের কোশ্চেনের আনসার গুলা দিতে পারেন বা সলভ করতে পারেন। আমরা কিছু নিয়ম দেখব বা কি ধরনের কোশ্চেন হয় প্যাসেজ থেকে, আমরা মূলত এই ক্লাসটাতে আজকে এটাই দেখব। তো প্রথমে আমরা হচ্ছে একটু জানার চেষ্টা করব যে কম্প্রিহেনশন বা প্যাসেজ এটা মূলত হচ্ছে নোন বা আননোন দুইটা ইসেই হবে। এটা হচ্ছে আপনার পড়ার মধ্যে বা মুখস্থ কোনো কিছুর মধ্যে আসবে না। দেখা যাচ্ছে যে আপনার 10টা প্যাসেজ পড়লেন, তার মধ্যে একটা আসলে, এরকম হয় না অ্যাডমিশন টেস্টে, আপনারা জানেন। আননোন হবে এই প্যাসেজটা, এবং হচ্ছে কোশ্চেন 5 থেকে 6টা থাকে, কোথাও কোথাও থাকে হচ্ছে 5টা, কোথাও থাকে হচ্ছে 6টা প্রশ্ন সলভ করতে হয়। তো আমি এখানে যদি বলি, আমার রিডিং যে কম্প্রিহেনশনের যে কোশ্চেন মূলত 6 ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা থেকে প্রশ্নগুলা স্টাডি করার মাধ্যমে বা প্রশ্নগুলা দেখার মাধ্যমে, রিসার্চ করার মাধ্যমে এখানে মূলত হচ্ছে একটু আইডেন্টিফাই করার ট্রাই করা হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে কি ধরনের প্রশ্ন মূলত হচ্ছে যে 6 ধরনের প্রশ্নটা আসে সেটা মূলত কি ধরনের হয়ে থাকে বা কেমন হতে পারে যে রিডিং কম্প্রিহেনশনের যে প্রশ্নগুলা আমাদের অ্যাডমিশন টেস্টে থাকে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মেইন আইডিয়া কোশ্চেন, এটার নাম দেওয়া হয়েছে। মূলত হচ্ছে এখানে কম্প্রিহেনশন বা হচ্ছে যে প্যাসেজটা থাকে সেই প্যাসেজটা কি রিলেটেড বা সেই প্যাসেজটার মূল বিষয়টা কি, মেইন আইডিয়াটা কি, প্যাসেজটা মূলত মেইন কি ফোকাস, সেটা হচ্ছে আইডেন্টিফাই করার একটা কোশ্চেন থাকে। আচ্ছা, 2 নম্বরে থাকে হচ্ছে টু দা পয়েন্টের কোশ্চেন। দ্যাট মিন্স একদমই পয়েন্ট টু পয়েন্ট কোশ্চেন থাকবে, দেখা যাচ্ছে যে কোন একটা লাইনের সাথে রিলেটেড হতে পারে। এন্ড ভোকাবুলারি 3 নম্বরে যেটা ভোকাবুলারি কোশ্চেন, ভোকাবুলারি কোশ্চেনটা হচ্ছে মূলত আপনার জানতে হবে হচ্ছে ভোকাবুলারির স্কিলটা আপনার ভালো থাকতে হবে। যে ওয়ার্ড গুলা যেটা আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় পড়ে থাকি, হতে পারে সেটা সাইফার্স ভোকাবুলারি, হতে পারে সেটা আদার্স ভোকাবুলারির যে বইগুলা, এটা মূলত হচ্ছে ভোকাবুলারির উপর দক্ষতা যার যত বেশি থাকবে এই কোশ্চেনের এই 3 নম্বর কোশ্চেনের আনসারটা সলভ করাটা। এবারে যে মিনিং কোশ্চেন, দ্যাট মিন্স কোন একটা ওয়ার্ড বা কোন একটা সেন্টেন্সের কোন একটা ওয়ার্ড তুলে দিয়ে এটা হয়তো আপনার হচ্ছে যে প্যাসেজ আছে সেই প্যাসেজের লাইনের সাথে বা হচ্ছে ওয়ার্ডের সাথে হচ্ছে বলতে বলবে। ইনার মিনিং মানে অন্তর্নিহিত, তার মানে হচ্ছে অন্তর্নিহিত যে অর্থটা, যেমন হচ্ছে প্যাসেজের কোন একটা লাইন থেকে একটা ওয়ার্ড দিয়ে দিল, সেই ওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আরেকটা শব্দ দিল, আপনাকে এরকম 4টা অপশন দিল। তো এটা বললো যে কোনটার সাথে বেশি ম্যাচ হয় বা কোন ওয়ার্ডটা হচ্ছে আপনার ওই প্যাসেজের ওয়ার্ডের মেইন মিনিংটা হচ্ছে প্রকাশ করে। এটা 4 নাম্বারটা আসলে ইনার মিনিং কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে সবসময় আসে না, দেখা যাচ্ছে যে 6টা কোশ্চেনের যেই প্যাসেজ গুলা থাকে, যে প্যাসেজের মাধ্যমে 6টা কোশ্চেনের আনসার দিতে হয়, সেখানে মূলত ইনার মিনিং কোশ্চেনটা বা এই 4 নম্বর কোশ্চেনটা থেকে থাকে বা এই ধরনের কোশ্চেন আসে। বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কোশ্চেন আসে না 4 নাম্বারটা। আর ইনার মিনিং এর এই কোশ্চেনটা আসলে একটু বলা যায় যে একটু কঠিনই হয় বা একটু ট্রিকি হয়। এবং 5 নাম্বারটা হচ্ছে আইডিয়া বেসড কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা সম্পর্কে যদি আমি আপনাকে বলি যে
এটা মূলত হচ্ছে আপনাকে মনে করেন আপনি প্যাসেজটা পড়লেন, পড়ার পরে হচ্ছে আপনার আপনি যেটা চিন্তা করতেছেন সেটা আসলে প্রাথমিক চিন্তা দিয়ে হবে না। এটা আসলে আপনাকে অথরের পার্সপেক্টিভ থেকে বা যে প্যাসেজটা লিখেছে মনে করেন সেই লেখকের বা অথরের পার্সপেক্টিভ থেকে আপনার হচ্ছে আইডিয়াটা করতে হবে যে কি বেস্ট হতে পারে প্যাসেজটা। দেন হচ্ছে মানে অথর হচ্ছে কি আইডিয়া করতে যাচ্ছে প্যাসেজটার মধ্যে। 6 নাম্বার হচ্ছে অথর বেসড কোশ্চেন। আচ্ছা, এইটাও হচ্ছে কিছুটা সিমিলার, যে অথরের পার্সপেক্টিভ থেকে আপনার চিন্তা করতে হবে যে অথর হচ্ছে এই প্যাসেজটার মাধ্যমে কি প্রকাশ করতে যাচ্ছে, যে তার অর্থটা কি। আমরা হচ্ছে সামনে হচ্ছে আমরা এটা একটু ডিটেলসে দেখবো আরো সহজভাবে, যে কিভাবে হচ্ছে আপনি যে কোনটা কোন কিভাবে সহজে সলভ করতে পারবেন। এটা মূলত হচ্ছে আমরা সামনে স্লাইড গুলোতে আরো ডিটেলসে দেখার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, প্রথম যে প্রশ্নটা টাইপস অফ মেইন আইডিয়া কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের প্রথম ছিল, প্রথম টাইপটা টাইপস অফ মেইন আইডিয়া কোশ্চেন। আচ্ছা, এই মেইন আইডিয়া কোশ্চেন বা প্রথম কোশ্চেনটা কিরকম আসতে পারে, এরকম কিরকম আসতে পারে, এই এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন গুলা এসেছে বা প্যাসেজের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা মূলত কিভাবে আসতে পারে, কিভাবে সেটা আমরা কয়েকটা এখানে তুলে আনার চেষ্টা করেছি। আচ্ছা, একটা প্যাসেজ আপনি পড়লেন, প্যাসেজের প্রথম প্রশ্নটা এই ধরনের হতে পারে যে এক নম্বরে যেটা ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য ফলোইং প্যাসেজ। তার মানে হচ্ছে আপনাকে একটা লাইন তুলে দিয়ে বললো, বলে এই এরকম একটা কোশ্চেন করলো যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য ফলোইং প্যাসেজ। উপরের যে প্যাসেজটা আছে সেটার মেইন আইডিয়া কোন অপশনের মাধ্যমে প্রকাশ করছে। বা প্রশ্নটা এমন হতে পারে দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ। দেন 3 নাম্বার যেটা আছে দ্য মেইন পারপাস অফ দ্য প্যাসেজ ইজ। ঠিক আছে, এখানে হচ্ছে আসতে পারে যে প্যাসেজের মেইন পারপাসটা কি, সেটা হচ্ছে আপনার 4টা অপশন দিতে পারে। অথবা দিতে পারে হোয়াট ইজ দ্য কি টপিক অফ দ্য প্যাসেজ। দেন এই প্রশ্নটা এইভাবে হতে পারে দ্য প্যাসেজ ইজ মেইনলি কনসার্নড উইথ। তার মানে হচ্ছে প্যাসেজটা মূলত কোন অপশনের সাথে মিলে বা কোন অপশনের সাথে সিমিলার। দেন আসতে পারে এইভাবে যে হুইচ অফ দ্য ফলোইং টাইটেলস বেস্ট ফর দ্য অ্যাবভ প্যাসেজ। 4টা অপশন দিয়ে আপনাকে বলতে পারে যে উপরের প্যাসেজটা কোন টাইটেলের সাথে বেশি স্যুট করে। এভাবে এরকম আসতে পারে যে ইন দ্য প্যাসেজ দ্য রাইটার ডেসক্রাইব। তার মানে আপনাকে উপরের প্যাসেজ থেকে বলতে পারে যে রাইটার করতে চাচ্ছে, এরকম 4টা অপশন দিয়ে দিতে পারে। তো আপনার দেখা করতে হবে। প্রথম প্রশ্নটা মেইন আইডিয়া কোশ্চেন যেটা, সেটা এইভাবে আসে। তার মানে হচ্ছে প্যাসেজটা মূলত কি প্রকাশ করছে, মেইনলি কি প্রকাশ করছে, টপিকটা কি, বা কোন ওয়ার্ড বা সেন্টেন্সের মাধ্যমে এটা মেইনলি ডেসক্রাইব করা যায়, এটা মূলত হচ্ছে এভাবে কোশ্চেন গুলো আসে। এটা হচ্ছে বিগত বছরের কিছু কোশ্চেন যেগুলো হচ্ছে এইভাবে এসেছে সেগুলা থেকে ফর এক্সাম্পল আনা। আচ্ছা, এখানে আপনার হচ্ছে কিছু টিপস, সেটা হচ্ছে হাউ টু অ্যানসার ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। তার মানে এই প্রশ্নের অ্যানসার গুলো আপনি কিভাবে দিতে পারেন। আচ্ছা, আমার একটা সাজেশন থাকবে, প্রথম প্রশ্নের অ্যানসারটা আপনারা সবার শেষে দিবেন। তার মানে 2, 3, 4, 5 এই কোশ্চেনের আনসার গুলো দেওয়ার পরে আপনি হচ্ছে প্রথম প্রশ্নের আনসারটা দিবেন, কারণ এইটা মূলত হচ্ছে মেইন আইডিয়া রিলেটেড বা প্যাসেজটা কি ডেসক্রাইব করছে এইটা এই অ্যানসার চাচ্ছে। তো আপনি যদি পুরো প্যাসেজটা সম্পর্কে ভালোভাবে ধারণা না রাখেন তাহলে কিন্তু এই কোশ্চেনের মেইন আনসারটা হচ্ছে দিতে পারবেন না। তো যার কারণে হচ্ছে আমার সাজেশন থাকবে এই কোশ্চেনের প্রথম কোশ্চেনের আনসারটা সবার শেষে দিতে, পুরো প্যাসেজটা পড়ে বাকি 4টা বা 5টা কোশ্চেনের আনসার দেওয়ার পরে আপনি যখন পুরোপুরি ভালোভাবে ধারণাটা আনতে পারবেন প্যাসেজ সম্পর্কে, তখন আপনি এই উত্তরটা দিলে আপনার প্রশ্নের উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, আর 2 নাম্বার যেটা হচ্ছে এইটা মূলত দেখা যায় যে প্যাসেজের মানে এই প্রথম কোশ্চেনের আনসারটা দেখা যায় যে প্যাসেজের প্রথম 2 থেকে 3 লাইন অথবা শেষের 2 থেকে 3 লাইন
লাইনের মধ্যে আপনি অ্যান্সারটা খুঁজে পাবেন। বা এই প্রথম দুইটা লাইন অথবা শেষের দুইটা লাইন বা তিনটা লাইন যদি আপনি পড়েন, এই লাইনগুলোর মধ্যেই হচ্ছে আপনি প্রথম কোশ্চেনের আনসারটা খুঁজে পাবেন। এটা হচ্ছে একটা কিভাবে আনসার করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন এটার ক্ষেত্রে, যেটা আমি বি কেয়ারফুলদের বলতেছি, যে অপশনের অনেক সময় দেখা যায় কি যে প্রথম কোশ্চেনের আনসার প্রথম কোশ্চেনের 4টা অপশন থাকে। তো দেখা যায় যে একটা প্যাসেজের যেই লাইনটা আছে সেই লাইনে এমন একটা ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা আপনার যে 4টা অপশন থাকে সেই অপশনের সাথে একদম হুবহু সিমিলার। তো মনে হতে পারে এটাই আনসার, যেহেতু প্যাসেজে এই ওয়ার্ডটা আছে তাহলে মনে হয় এই অপশনেরটা এটাই আনসার। কিন্তু না, এই ভুলটা আপনারা কখনো করবেন না। হুবহু যদি এরকম মিলে যায় ওয়ার্ড বা সেন্টেন্স, তাহলে মনে করবেন ওইটার হওয়ার সম্ভাবনা কম। তার মানে হচ্ছে আপনি প্রথম চান্সেই হচ্ছে ওই মিলে যাওয়া প্যাসেজের যে ওয়ার্ড বা সেন্টেন্স ওইটা হচ্ছে আপনি বাদ দিয়ে বাকিগুলা হচ্ছে আপনি অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন। তো এই প্রথম যে মেইন আইডিয়া কোশ্চেন, এখানে আমার এই সাজেশন এটাই থাকবে। দেন হচ্ছে টু দা পয়েন্টে কোশ্চেন, আমরা যেটা বলছিলাম যে টু দা পয়েন্টে কোশ্চেন, একদম পয়েন্ট টু পয়েন্ট, লাইন টু লাইন যে কোশ্চেন গুলো হয়, যেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। যেরকম কেমন হতে পারে, যেমন হচ্ছে ইন লাইন ড্যাশ দিয়ে থাকতে পারে দ্য রাইটার সেজ দ্যাট ড্যাশ। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে ইন লাইনের পরে যে ড্যাশটা, এখানে দেখা যাচ্ছে প্যাসেজের কোন একটা সেন্টেন্স উল্লেখ করে দিল, কোন একটা লাইন উল্লেখ করে দিল, দিয়ে কোশ্চেনটা এমন হলো যে দ্য রাইটার সেজ দ্যাট, যে লেখক বলেছেন যে, বা অথর সেজ দ্যাট, তারপরে আপনাকে 4টা অপশন দিয়ে দিল, যে ওই লাইনের সাথে এখন আপনার পয়েন্ট, একদম টু দা পয়েন্ট লাইনটা উল্লেখ করে দিল, অপশন 4টা উল্লেখ করে দিল, যে এই অপশনের মাধ্যমে ওই লাইনে কি বলতে চাচ্ছে অথর। আবার এমন হতে পারে প্রশ্নটা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য রাইটার ইন্ডিকেটস দ্যাট, হ্যাঁ, রাইটারের মতে প্যাসেজে ওই লাইনটা বা ওই ওয়ার্ডটার মাধ্যমে লেখক কি বোঝাতে চাচ্ছে। একদম পয়েন্টে প্রশ্ন, কিন্তু এখানে কিন্তু কোনো এদিক ওদিক কিছুই নাই। এছাড়া আসতে পারে দ্য প্যাসেজ আপহোল্ডস দ্যাট, প্যাসেজটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে। দ্য প্যাসেজ আপহোল্ডস একটা সেন্টেন্স বা একটা লাইন উল্লেখ করে বলে দিল একদম পয়েন্টে, বা একটা ওয়ার্ডের কথা বললো। 4 নম্বরে এমন আসতে পারে দ্য অথর স্টেটস হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্ট, আচ্ছা অথর বোঝাতে চাচ্ছে যে কোন ফ্যাক্টটা, দেখা যাচ্ছে কোন একটা সেন্টেন্স বা কোন একটা ওয়ার্ডের মাধ্যমে এটা বোঝাতে চাচ্ছে যে কোন ফ্যাক্টটার কথা অথর বলেছে। এখানেও সেম ভাবে how to answer from the above passage, that means যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে মূলত আপনি কিভাবে এই সেকেন্ড কোশ্চেনের আনসারটা করবেন। আচ্ছা, প্যাসেজের বিষয়বস্তুটি মূলত সেম, আমি এই কথাগুলো আগেও বলার চেষ্টা করছিলাম। প্যাসেজের যে বিষয়টা বা যে টু দা পয়েন্টে যে কোশ্চেনটা আছে, সেটা নিজের মতো প্রাথমিক যে চিন্তা আমরা করছি সেই চিন্তা করা যাবে না। একটু রাইটারের ওয়েতে বা একটু ইনার মিনিং বা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে, যে প্যাসেজটা এভাবে না হয় এভাবেও হতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে কোশ্চেনের যে কি ওয়ার্ডটি প্যাসেজের লাইনের সঙ্গে মিলিয়ে অ্যান্সার বের করতে হবে। দ্যাট মিন্স দেখা যাচ্ছে একটা কি ওয়ার্ড থাকতে পারে, যেমন হচ্ছে মনে করেন একটা প্যাসেজের সেন্টেন্সে থাকতে পারে যে জেরি সেজ দ্যাট, তো দেখা যাচ্ছে 4টা অপশনে সেজ বা সে এই কথাটা থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে ওই কোশ্চেনের কি ওয়ার্ডটাই হচ্ছে আপনার প্যাসেজের লাইনের সঙ্গে মিলে যাচ্ছে, তো ওইটার সাথে মিল রেখে দেখা যাচ্ছে অ্যান্সারটাও বের হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা সলভ করার ট্রাই করব। থার্ড যেটা টাইপস অফ ভোকাবুলারি কোশ্চেনস, আমি আগে বলেছিলাম যে এই ক্ষেত্রে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বেশি বেশি জানতে হবে, বা সিমিলার মিনিং। তো এগুলা কিভাবে আসতে পারে, কোন একটা ওয়ার্ড প্যাসেজের ওয়ার্ডটা তুলে দিয়ে বলতে পারে হোয়াট ইজ দ্য সিনোনিম অ্যান্টোনিম অফ দিস, অথবা আসতে পারে দ্য ওয়ার্ড ইজ সিমিলার, অথবা দ্য ওয়ার্ড ইজ মিনস, অথবা আসতে পারে ইন লাইন দ্য ওয়ার্ড, ওই ওয়ার্ডটা দিয়ে বলতে পারে যে রেফার্স টু দ্য ওয়ার্ড। তার মানে হচ্ছে এই একটা লাইনের একটা ওয়ার্ড তুলে দিয়ে বলতে পারে 4টা অপশন দিয়ে যে এই যে 4টা অপশনে যে অপশনগুলো আছে সেটার সাথে কি রেফারেন্স করে এই লাইনগুলো। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি বেশি হচ্ছে ভোকাবুলারি জানতে হবে, তবেই হচ্ছে এই কোশ্চেনের আনসারটা
খুব ইজিলি দেওয়া যেতে পারে। তো আমার আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে, আপনারা হচ্ছে ওয়ার্ড মিনিং অবশ্যই বেশি বেশি জানার চেষ্টা করবেন, ভোকাবুলারি এনরিচ করার ট্রাই করবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে যে ওয়ার্ড মিনিং এর পাশাপাশি আপনারা যে ওয়ার্ডের যে 4টা ফর্ম আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোর হচ্ছে গঠন জানার চেষ্টা করবেন, অথবা হচ্ছে এই ওয়ার্ড গুলা জানার চেষ্টা করবেন, মানে চেনার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে ওই সেন্টেন্সের সাথে যখন 4টা অপশন দেয় সেন্টেন্স থেকে, দেখা যাচ্ছে যে নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভের ফর্মে হচ্ছে অ্যান্সারটা হতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা জানার চেষ্টা করবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে 4 নাম্বার টাইপস অফ ইনার মিনিং কোশ্চেন। তো টাইপস অফ ইনার মিনিং কোশ্চেন যেটা যে কিভাবে আসতে পারে, দ্য অথর মেক্স দ্য প্যাসেজ বেসড অন, এভাবে হতে পারে। তার মানে হচ্ছে অথর প্যাসেজটা কিসের উপর নির্ভর করে তৈরি করেছে, অথবা হচ্ছে দ্য রাইটার মেনশনস ফর দ্য পারপাস অফ। তার মানে হচ্ছে 4টা অপশন দিয়ে আপনাকে এখানে বোঝানোর চেষ্টা করা হতে পারে যে প্যাসেজটা আসলে কি মেনশন করার উদ্দেশ্য, মানে প্যাসেজের কি উদ্দেশ্যটা কি, কি মেনশন করেছে সেটার উদ্দেশ্যটা কি, এটা বোঝাতে পারে 4টা অপশন দিয়ে। একদম এটা কিন্তু পারপাস মানে কি, একদম হচ্ছে বা বেসড অন, কিসের উপর ডিপেন্ড প্যাসেজটা, একদম ইনার, একদম ভিতরে ঢুকতে হবে এটার অ্যান্সারের জন্য, যে একদম মেইনলি কি বোঝাতে চাচ্ছে। দেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এভাবে আসতে পারে দ্য রাইটার্স ভিউ অ্যাবাউট। আচ্ছা, প্যাসেজ অনুযায়ী রাইটার্স এর আসলে ভিউটা কি, প্যাসেজের মানে কি সম্পর্কে সে বলতে চাচ্ছে, এটা কি সম্পর্কে সে বলতে চাচ্ছে, এভাবে কোশ্চেনগুলো আসতে পারে। আচ্ছা, হাউ টু অ্যানসার ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, এই প্যাসেজের আনসারগুলো আপনি আসলে কিভাবে দিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে প্যাসেজে আন্ডারলাইন করা ওয়ার্ড কিছু থাকে, সেটার মাধ্যমে আপনারা সাহায্য পেতে পারেন। দ্যাট মিনস আপনারা তো আগেই হচ্ছে এই কিছু দিন আগে হয়তো এইচএসসি এক্সাম দিয়েছেন, যেহেতু আপনারা অ্যাডমিশন টেস্ট স্টুডেন্ট। তো দেখা যাচ্ছে আমাদের যে বোর্ড পরীক্ষায় প্যাসেজগুলো আসে, অনেক সময় দেখবেন, আপনাদের মনে আছে কিনা জানি না, অনেক সময় দেখা যায় প্যাসেজের মধ্যে কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে ইটালিক ফর্মে লেখা থাকে, অথবা দেখা যাচ্ছে কোন একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকতে পারে। এটা হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টের প্যাসেজেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনার মিনিং রিলেটেড কোশ্চেন বা 4 নাম্বার যে প্রশ্নটা আসে, যে দেখা যাচ্ছে যে ওই প্যাসেজে ওই ওয়ার্ড একটু অন্য ওয়েতে যদি লেখা থাকে বা ওই ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তো আপনি ওই অ্যান্সারটা সেখানে পেতে পারেন, মানে সেটা আপনাকে সাহায্য করবে, মানে ওইটাই মূলত হচ্ছে আনসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা কথা আমি আগেই বলেছি, এই কোশ্চেনের আনসার করাটা একটু ট্রিকি, মানে একটু কঠিনও বলা যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা সাধারণত কম আসে। তো আপনাদের হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, অসুবিধা নেই, ভয় পাওয়ারও দরকার নেই, একটু জেনে রাখলেন যদি আসে তাহলে হচ্ছে আপনারা এইভাবে কোশ্চেনের আনসারটা দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, 5 নাম্বার ছিল হচ্ছে আইডিয়া বেসড কোশ্চেন। তার মানে হচ্ছে আপনার যেই প্যাসেজের যে একদম অন্তর্নিহিত যে অর্থ, অন্তর্নিহিত মানে কি, ইনার অর্থ, মূল অর্থ, কোন ঘটনার প্রেক্ষিতে বা কোন বিষয় নিয়ে কথা বলছে প্যাসেজে, এইটা খুবই চিন্তা ভাবনা করে আনসার দিতে হবে। আর এই কোশ্চেনটা কিরকম আসতে পারে, ইট ক্যান বি রেফার্ড অ্যাকর্ডিং টু প্যাসেজ দ্যাট। তার মানে 4টা অপশন থাকবে, 4টা অপশনে প্রশ্নটা এরকম থাকবে যে প্যাসেজের মতে এই 4টা ওয়ার্ড বা সেন্টেন্সের মাধ্যমে কি রেফার করে, এভাবে প্রশ্নটা আসতে পারে। এছাড়া আসতে পারে দ্য প্যাসেজ ইন্ডিকেটস দ্যাট, তার মানে প্যাসেজটা মূলত কি ইন্ডিকেট করে, একদম সরাসরি প্রশ্ন, প্যাসেজটা মূলত কি ইন্ডিকেট করে, প্যাসেজ পড়ে এটা আমাদের বুঝতে হবে। অথবা 3 নাম্বারের মতো হতে পারে হোয়াট ইজ দ্য ড্যাশ, হোয়াট ইজ দ্য দিয়ে 4টা অপশন দিয়ে দিতে পারে, এভাবে প্রশ্ন আসতে পারে। হাউ টু অ্যানসার ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, এই প্যাসেজে এরকম যদি কোশ্চেন আসে তাহলে প্যাসেজ থেকে আমরা কিভাবে অ্যানসার করতে পারি। আমি আগেই বলছিলাম প্যাসেজের অন্তর্নিহিত অর্থ বুঝে ভেবেচিন্তে আসল ঘটনা বিষয় লক্ষ্য রেখে অ্যানসার বের করতে হবে। ফর এক্সাম্পল, মনে করেন বাংলাদেশ is going to be a developed country by dint of technology, ঠিক আছে।
এখানে বলার চেষ্টা করছে, আচ্ছা আপনি এই এক্সাম্পল যে সেন্টেন্সটা আমি দিয়েছি এটাকে আপনি একটা প্যাসেজ ধরেন, মনে করেন এটা একটা প্যাসেজ, ঠিক আছে? তাহলে যদি আমরা এখানে বলি বাংলাদেশ ইজ গোয়িং টু বি আ ডেভেলপড কান্ট্রি বাই dint of টেকনোলজি, দ্যাট মিনস টেকনোলজির কারণে বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রির দিকে এগিয়ে চলছে বা ডেভেলপ কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে টেকনোলজির কথা বলা হচ্ছে, তো এখানে কোশ্চেনটা মনে করেন এমন হলো যে হোয়াট ইজ দ্য মেইন এসেন্স অফ টেকনোলজি। দেখেন এখানে কিন্তু টেকনোলজির কথা বলছে যে বাংলাদেশ ডেভেলপ কান্ট্রি হতে যাচ্ছে টেকনোলজির কারণে, বাই dint of মানে হচ্ছে কারণে বা জন্যে, টেকনোলজির জন্যে। বাট এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন এসেন্স অফ টেকনোলজি। দেখেছেন এখানে টেকনোলজির কথা বলছে, টেকনোলজির মেইন এসেন্স বা মূল বিষয়টা কি? আপনাদের এখানে কি মনে হতে পারে? এখানে কিন্তু টেকনোলজি বলতে অনেক কিছুই বোঝায়, বাট এখানে হচ্ছে আমরা হচ্ছে এই যে অন্তর্নিহিত, এটা কিন্তু আমরা যদি একটু মোটামুটি চিন্তা করি নর্মাল ওয়েতে, টেকনোলজি তো অনেক কিছু হতে পারে, মোবাইল হতে পারে, আদার্স যে টেকনোলজির ফিচার্স গুলো আছে সেগুলো হতে পারে। বাট এখানে আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে যে এই টেকনোলজি বলতে ইন্টারনেটটা হতে পারে, তাই না? কারণ ইন্টারনেটের বদৌলতে আমরা দেখা যাচ্ছে সব ধরনের টেকনোলজি বা সব ধরনের এআই বা আদার্স যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলোর সাথে অ্যাড হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে অ্যানসারটা হবে এই আপনার অ্যানসারটা হতে পারে টেকনোলজি যেটা সেটা হচ্ছে ইন্টারনেট অথবা হচ্ছে আদার্স যে কোনো কিছু। তো দেখেন এটা কিন্তু প্রাথমিক অর্থে টেকনোলজিটা নরমাল টেকনোলজি বোঝাচ্ছে, বাট এখানে আমাদের একটু চিন্তা করতে হবে এই টেকনোলজি বলতে আসলে কি হতে পারে, কোনটা মেইন ফোকাসড হতে পারে সেটা আমাদের চিন্তা করতে হবে। তো আইডিয়া বেসড কোশ্চেন গুলো মূলত এরকমই হয়। এবং লাস্টলি টাইপস অফ অথর বেসড কোশ্চেন। আচ্ছা এটা কিভাবে আসতে পারে? দ্য অথরস অ্যাটিটিউড টু, দ্যাট মিন্স অথর অ্যাটিটিউড মানে অথর আসলে কি বলতে চাচ্ছে, অথর অ্যাটিটিউডস টু এভাবে চারটা অপশন আসতে পারে। এভাবে এছাড়া আসতে পারে the author writer described the fact as, that means author writer describe করছে প্যাসেজের ফ্যাক্ট। এইভাবে চারটা অপশন থাকবে যে ওই একটা লাইনের মাধ্যমে আপনার বুঝতে হবে যে প্যাসেজের কোন ফ্যাক্টটা প্রকাশ করছে বা রাইটার কি বোঝাতে চাচ্ছে। 3 নাম্বার আসতে পারে এইভাবে আসতে পারে which of the following option describe author's attitude, intention, mind, that means চারটা অপশন থাকবে, চারটা অপশনের মাধ্যমে আপনাকে এখানে বলা হবে যে কোন অপশনের মাধ্যমে আপনার অথরের অ্যাটিটিউড হতে পারে, ইন্টেনশন হতে পারে, মাইন্ড হতে পারে, তার মানে অথর কি চিন্তা করছে। আপনার আসলে এখানে একদম অথরের মতো করে চিন্তা করতে হবে, একদম বক্সের বাইরে যে চিন্তা করতে হবে। আমি একটা মেসেজ বললাম নরমাল ভাবলাম যে এডুকেশনের কথা বলছি, বাট এডুকেশন নিয়েই হয়তো অন্য কিছু অথর চিন্তা করছে। এভাবে আমাদের এখানে চিন্তা করতে হবে যে অথর আসলে কি বলতে চাচ্ছে বা ওই প্যাসেজটা যে রাইট করেছে সে আসলে কি বলতে চাচ্ছে, এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে প্যাসেজ পড়ে। তো এখানে আমার একটা ইয়ে থাকবে যে হাউ টু অ্যানসার ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, যে রাইটার বা অথরের মন মানসিকতা কেমন ছিল, ভালো না মন্দ, সেটা বুঝে অ্যানসার করতে। দ্যাট মিন্স আপনার প্যাসেজটা পড়তে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে আপনার অথর কি বুঝতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে, ভালো খারাপ না মূলত আসলে বোঝাতে চাচ্ছে, এটা আপনার অথরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে বুঝতে হবে। আমরা এখানে হচ্ছে 6টা পয়েন্ট দেখলাম, যে 5টা বা 6টা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আসলে কি ধরনের হয়। তো আমরা হচ্ছে সেই কোশ্চেন গুলো আপনারা কিভাবে সহজে সলভ করতে পারেন, কোন পয়েন্টে সলভ করলে আপনাদের অ্যানসার করতে সহজ হবে, এটা আমরা বোঝার চেষ্টা করেছি। আশা করি হচ্ছে এটা আপনাদের সাহায্য করবে যখন হচ্ছে আপনারা এই পয়েন্টগুলো যদি একটু মনে রাখেন আপনাদের পরীক্ষার হলে এভাবে বুঝে বুঝে যদি আপনারা অ্যানসার করেন, আশা করি হচ্ছে আপনাদের প্যাসেজের যে 5টা বা 6টা প্রশ্ন আসে সেই প্রশ্নের অ্যানসার দিতে সুবিধা হবে এবং আপনাদের 5 বা 6 মার্কস পেতে নিশ্চিত হবে আপনাদের জন্য। তো আমরা এখানে সরাসরি চলে যাব হচ্ছে প্যাসেজ সলভিং এর দিকে।
আমরা যদি দু একটা প্যাসেজ দেখি তাহলে হচ্ছে আমাদের সহজ হবে বুঝতে যে কি বলতে চাচ্ছে, বা আমরা এতক্ষণ যে পয়েন্ট গুলা পড়লাম তাহলে হচ্ছে আমরা যদি একটু পয়েন্ট গুলা মনে করি, আমাদের হচ্ছে প্রথমটা ছিল মেইন আইডিয়া কোশ্চেন, দেন ছিল টু দা পয়েন্ট কোশ্চেন, দেন ছিল ভোকাবুলারি বেসড, দেন ছিল হচ্ছে ইনার মিনিং কোশ্চেন, এছাড়া ছিল হচ্ছে আইডিয়া বেসড কোশ্চেন, দেন ছিল অথর বেসড কোশ্চেন। এই ছিল আমাদের 6টা পয়েন্ট। তো আমরা এখন হচ্ছে কোশ্চেন সলভের দিকে যাব বা প্যাসেজ সলভ করব পড়ে পড়ে, যেটা হচ্ছে আমাদের বিগত চিটাগং ইউনিভার্সিটির বিভিন্ন যেই এক্সাম গুলা ছিল সেই এক্সাম গুলাতে এসেছে। আচ্ছা, আমাদের এই প্যাসেজটা যদি আমরা দেখি, আমরা আগে একটু প্যাসেজটা পড়ি, পড়ে বোঝার চেষ্টা করি প্যাসেজটা আসলে কি বলতে চাচ্ছে। Power and possessions have been central pursuits of modern civilization for a long time. আচ্ছা, এই লাইনটার মাধ্যমে বলতে চাচ্ছে শক্তি ও সম্পদ, পাওয়ার এন্ড পজিশন। পজিশন, এই পজিশন বলতে সম্পদ বোঝাচ্ছে। শক্তি ও সম্পদ দীর্ঘদিন ধরে has been central pursuit of modern civilization for a long time. দীর্ঘদিন ধরে আধুনিক সভ্যতার কেন্দ্রীয় যে অনুসন্ধান হয়ে এসেছে। দ্যাট মিন্স পার্সু করে আমরা বললাম যে পার্সু করছি, মানে একদমই মডার্ন সিভিলাইজেশনের কেন্দ্রবিন্দু হয়ে এসেছে। They blocked out or restored other features of the Western Renaissance which promised so much for humanity. আচ্ছা, আধুনিক সভ্যতার কথা বলা হচ্ছে, শক্তি ও সম্পদ দীর্ঘদিন ধরে আধুনিক সভ্যতার কেন্দ্রীয় অনুসন্ধান হয়ে এসেছে। আমরা একটু একটু বোঝার চেষ্টা করব। সেকেন্ড লাইনে কি বলছে? They blocked out or restored other features of the Western Renaissance which promised so much for humanity. এগুলো পাশ্চাত্য যে রেনেসাটা হয়েছিল, ওয়েস্টার্ন রেনেসা, যে পাশ্চাত্যে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেগুলোর অন্যান্য বৈশিষ্ট্যকে আড়াল করেছে বা বিকৃত করেছে। যে রেনেসা মূলত যে মানব জাতি হুইচ প্রমিসড সো মাচ ফর হিউম্যানিটি, যে রেনেসা মানব জাতির জন্য এত কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। দ্যাট মিন্স এখানে বোঝানো যাচ্ছে একটা হলো বুঝতে পারছি প্যাসেজ সম্পর্কে, যে প্যাসেজে হচ্ছে আমাদের শক্তি ও সম্পদের কথা বলছে, যে আধুনিক সভ্যতার যে শক্তি সম্পদ যে কেন্দ্র অনুসন্ধান হয়ে এসেছে, এবং পাশ্চাত্য রেনেসার কথা বলছে, যে রেনেসায় অনেক ধরনের বৈশিষ্ট্য ছিল যেটা আড়াল করেছে বা বিকৃত করেছে, এবং যে রেনেসা মানব জাতির জন্য অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের অতীতের রেনেসার কথা বলা হয়েছে। Acquisitiveness and the pursuit of power have made the modern man an aggressor against everything that is non-human. That means এখানে বলতে চাচ্ছে লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা আধুনিক মানুষকে, এই যে লোভ এবং acquisitiveness and the pursuit of power, লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা, যে pursuit of power, পাওয়ার গুলো পাওয়ার আকাঙ্ক্ষা আধুনিক মানুষকে, have made the modern man, আধুনিক মানুষকে an aggressor against everything, মানুষকে সবকিছু পাওয়ার ক্ষেত্রে আগ্রাসীতে পরিণত করেছে। দ্যাট ইজ নন হিউম্যান, আগ্রাসীতে পরিণত করেছে, যেটা খুবই অমানবিক। an exploiter and oppressor of those who are poor and meek, যে অমানবিক সবকিছুর বিরুদ্ধে দরিদ্র দুর্বলদের শোষণকারী ও নির্যাতনকারী। তার মানে হচ্ছে এখানে এই লাইনটার মাধ্যমে বোঝাতে চাচ্ছে এই রেনেসার মাধ্যমে মানুষের মধ্যে অনেক কিছু লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা আধুনিক মানুষের মধ্যে তৈরি হয়েছে, যেটা মানুষদেরকে আগ্রাসীতে পরিণত করছে। আগ্রাসী মানে কি? মানুষদেরকে পাগল করে ফেলতেছে। এই আধুনিক সভ্যতাটা বা লোভ পাওয়ার ক্ষমতাটা, সবকিছু পাওয়ার ক্ষমতাটা তাদেরকে আগ্রাসী করে ফেলছে, মানে পাগল করে ফেলছে, যেগুলো কি হচ্ছে অমানবিক সবকিছুর বিরুদ্ধে, বিশেষ করে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ যারা হচ্ছে নির্যাতনকারী ও শোষণকারী। তার মানে সহজ ভাষায় হচ্ছে
রেনেসাঁটা হয়েছিল, সেই রেনেসাঁটা মানব জাতির জন্য অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকই, কিন্তু এই রেনেসাঁর কারণে মানুষের লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা অনেক বেশি বেড়ে গেছে আধুনিক মানুষের মধ্যে। আধুনিক মানুষ মানে আমরা বা রেনেসাঁর পরের মানুষ, যেগুলো তাদেরকে লোভ বা আগ্রাসীতে পরিণত করেছে, যা খুবই অমানবিক পৃথিবীর সবকিছুর বিরুদ্ধে, বিশেষ করে দরিদ্র, দুর্বল, শোষণকারী ও নির্যাতনকারী। কারণ দেখেন, যখন আপনি যদি বাংলাদেশের কথাই চিন্তা করেন, তাহলে দেখেন এক শ্রেণীর মানুষ অনেক বড় হচ্ছে, কিন্তু তার ফলাফল যারা হচ্ছে গরিব শ্রেণীর আছে বা নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনেক কিছু পাচ্ছে না। এই যে তাদের মধ্যে যে পাওয়ার আকাঙ্ক্ষা বা লোভ, সেটা তাদেরকে আগ্রাসী করে ফেলছে। এটাই মূলত হচ্ছে এখন পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, এখানে বলছে the need for a new Renaissance is deeply felt by those sensitive and consciousness people who not only perceive the dimension of the crisis of our age but who also, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। আচ্ছা, আমরা একটা লাইন বাদ দিয়েছি, বাদ পড়ে গেছে যে who are poor and meek, poor গরিব, meek হচ্ছে নির্যাতনকারী বা শোষণকারী। আচ্ছা, a pathological type which distrusts the world and suffers from acute crisis of loneliness and false pride. আচ্ছা, এই যে আগ্রাসী মানুষের কথা বলা হচ্ছে, যারা লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষায় আগ্রাসী হয়ে যাচ্ছে, যে আধুনিক মানুষ, সেটা বলছে যে এক শ্রেণীর মানুষ হচ্ছে অনেক বেশি অত্যাচারিত বা শোষণ, অমানবিক হচ্ছে তাদের প্রতি। আর এই যে আধুনিক মানুষগুলো, এটা এক ধরনের তাদের ক্ষেত্রে রোগগ্রস্ত ব্যক্তি হিসেবে, তারা একটা রোগগ্রস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত হচ্ছে, যা পৃথিবীর প্রতি অবিশ্বাস, তাদের অবিশ্বাসের সৃষ্টি হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের যে প্রবল চাহিদা, ইচ্ছা পাওয়ার, সেটা তাদেরকে গভীর একাকিত্ব এবং মিথ্যা গর্বের সংকটে ভোগাচ্ছে। এই যে suffers from acute crisis of loneliness and false pride, তাদের মিথ্যা গর্ব এবং একাকিত্ব যেটা, সেটাই হচ্ছে ভোগাচ্ছে, গভীর একাকিত্বে ভোগাচ্ছে তাদেরকে। The need for a new Renaissance is deeply felt by those sensitive and conscientious people. আচ্ছা, নতুন এক রেনেসাঁর প্রয়োজন। আচ্ছা, এখন মানুষ যে আগ্রাসী হয়ে যাচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষায়, সেটার জন্য তারা একাকিত্বে ভুগছে, তারা হচ্ছে মিথ্যা গর্বের সংকটে ভুগছে। তো এখন যে অথর লিখেছে, এই সবকিছু দেখে অথর বলতে চাচ্ছে যে এখন আমাদের নতুন রেনেসাঁর প্রয়োজন। The need for a new Renaissance is deeply felt by those sensitive and conscientious people. তার মানে যেসব মানুষেরা একাকিত্ব, মিথ্যা গর্বের সংকটে ভুগছে, তাদের জন্য নতুন রেনেসাঁর প্রয়োজন, খুব বিশেষভাবে গভীর রেনেসাঁর প্রয়োজন, তাদের জন্য নতুন এক রেনেসাঁর প্রয়োজন, এই সব সংবেদনশীল ও বিবেকবান ব্যক্তিদের জন্য, যারা হচ্ছে এই যুগের, যারা হচ্ছে এই ধরনের সংকটে ভুগছে, but who also realize that only through conscious and cooperative human effort may this crisis be met and probably overcome. বরং আমাদের উপলব্ধি করতে হবে যে এই সংকটের যে মোকাবিলা করতে হবে, এই সংকটের মোকাবিলা করা উচিত, এটা আমাদের উপলব্ধি করতে হবে, এবং এইটা যাতে অতিক্রম করা সম্ভব হয় শুধুমাত্র সচেতন ও সহযোগিতামূলক মানব প্রচেষ্টার মাধ্যমে। আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্ন। প্যাসেজটা মূলত ছিল হচ্ছে, প্রথমে আমাদের পাশ্চাত্য রেনেসাঁর কথা বলা হয়েছে, যেটাকে শক্তি ও সম্পদের কথাই বলছিল, এবং এই রেনেসাঁর মাধ্যমে মানুষের কি হয়েছে, যে আধুনিক হিউম্যানের কথা বলছে, যে মডার্ন যে হিউম্যানিটি বা আধুনিক মানুষের কথা, মডার্ন ম্যানের কথা বলছে। তারা হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা তাদের মধ্যে এত বেশি যে তারা হচ্ছে দিন দিন এই লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষায় তারা সবকিছুর বিরুদ্ধে, দেখা যাচ্ছে যে দুর্বল ও শোষণকারী, নির্যাতনকারীর বিরুদ্ধে তারা আরো বেশি অমানবিক হচ্ছে, যার কারণে একটা সময়
সময় দেখা যাচ্ছে তাদের এই পাওয়া এবং পাওয়ার আকাঙ্ক্ষা, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং লোভ তাদেরকে একটা সময় রোগগ্রস্ত করে ফেলছে, বা এটা একটা রোগের মতো তাদের ক্ষেত্রে কাজ করছে, যেটা পরবর্তীতে তাদেরকে গভীর একাকিত্ব এবং মিথ্যা গর্বের সংকটে ভোগাচ্ছে। তো যার কারণে লেখক এখানে বলতে চাচ্ছে যে আমাদের আরেকটা নতুন রেনেসাঁর প্রয়োজন, যে রেনেসাঁর মাধ্যমে আমরা এটা আমাদের উপলব্ধি করতে হবে মন থেকে, এইসব মানুষদের জন্য, বিবেকবান ব্যক্তিদের বা সংবেদনশীল মানুষদের উচিত বা তাদের ফিল করা উচিত যে আরেকটা নতুন রেনেসাঁর প্রয়োজন, যে রেনেসাঁর মাধ্যমে আমরা আরো বেশি সচেতন হব, সহযোগিতামূলক মানব প্রচেষ্টার কাজ করব এবং এই ধরনের সংকট মোকাবেলা করব। এবার আসি হচ্ছে আমরা অ্যান্সারে। আমাদের প্রথম যে অ্যান্সারটা আমরা বলছিলাম যে অ্যান্সারটা হয় হচ্ছে মেইন আইডিয়া রিলেটেড হয়। যেমন which of the following is closest in meaning to the word made in the passage। আচ্ছা, তার মানে হচ্ছে যে made ওয়ার্ডটা, এই made ওয়ার্ডটার মাধ্যমে লেখক আসলে কি বোঝাচ্ছে, to the word made in the passage, এই made এর মাধ্যমে হচ্ছে কি বোঝাচ্ছে। তো এখানে আমাদের যে অ্যান্সার, এখানে চারটা অ্যান্সার আছে, ফাউন্ড, হ্যান্ডেলড, ইন্ট্রোডিউসড, হেল্প। আচ্ছা, এই মেটের মাধ্যমে মূলত বোঝাচ্ছে হচ্ছে বি নাম্বার অ্যান্সারটা, হ্যান্ডেলড। তার মানে হচ্ছে আমাদের ওই যে মানুষগুলোর কথা বলছে যারা হচ্ছে পাওয়ার ইচ্ছায় বা আকাঙ্ক্ষায় হচ্ছে যাদের অবস্থা খুবই খারাপ, যারা এখন ক্রাইসিসে ভুগছে, তাদেরকে আমাদের হ্যান্ডেল করতে হবে। এই যে এখানে দেখেন লিখছে যে এই যে লাস্ট লাইনে হচ্ছে এই ওয়ার্ডটা আছে। আমরা কিন্তু এখানে এই কোশ্চেনের আনসারটা সলভ করার ট্রাই করব কিভাবে। আমরা এখানে কিন্তু বলছিলাম যে প্রথম কোশ্চেনের আনসারটা হয় প্যাসেজের প্রথম 2 থেকে 3টা লাইনে থাকবে, অথবা হচ্ছে লাস্টের 2 থেকে 3টা লাইনে থাকবে। তো দেখেন এখানে লাস্টের লাইনে মেড ওয়ার্ডটা আছে, যে মেড ওয়ার্ডে হচ্ছে মেড ওয়ার্ডের মাধ্যমে বোঝাচ্ছে যে কোনটা হচ্ছে অপশনের ক্লোজেস্ট মিনিং প্রকাশ করে এই মেডের মাধ্যমে। সেকেন্ড অ্যান্সারটা মূলত হচ্ছে সেকেন্ড অপশনটা অ্যান্সার, হ্যান্ডেলড। দ্যাট মিন্স মেড মানে হচ্ছে, আমরা যদি একটু সেন্টেন্সটা পড়ি, যে অনলি থ্রু কনসিয়াস এন্ড কোঅপারেটিভ হিউম্যান এফোর্ট, সচেতনতা এবং সহযোগিতামূলক মানব যে এফোর্টটা, মেড দিস ক্রাইসিস বি মেড এন্ড প্রবাবলি ওভারকাম। মেড মানে কি? মেড মানে এখানে বোঝানোর চেষ্টা করছে যে সহযোগিতামূলক মানব এফোর্ট অথবা হচ্ছে যে সচেতনতা, এইটাই পারে হচ্ছে এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটাকে মেড করতে, তার মানে হচ্ছে এই ক্রাইসিসটাকে ফুলফিল করতে এবং ওভারকাম করতে সাহায্য করে বা হ্যান্ডেল করতে। তো দেখেন ফাউন্ড তো এখানে হবে না, ইন্ট্রোডিউসড হবে না, এখানে কোনো কিছু বোঝাতে চাচ্ছে না, হেল্প তো হবে না কারণ এখানে কোনো কিছু হেল্প করতে চাচ্ছে না, ক্রাইসিসটা এখানে পুরোপুরি ভাবে দূর করতে যাচ্ছে। তো মেড মানে ক্রাইসিসটা ফুলফিল করার কথা এখানে বলছে। তো এই হ্যান্ডেলড ওয়ার্ডটা সাথে এই ক্লোজেস্ট মিনিং হচ্ছে এটা হয়। 2 নম্বরে হচ্ছে which of the following is closest in meaning of the word central in the passage। দেখেন এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে টু দা পয়েন্টেই করেছে, যে সেন্ট্রাল ওয়ার্ডটা কিন্তু আমাদের প্যাসেজেই ছিল। এখানে যদি আপনি দেখেন একদম প্রথম লাইনে পাওয়ার এন্ড পজিশন হ্যাভ বিন সেন্ট্রাল পারসিউট, তার মানে কি প্রধান, একদম প্রধান পারসিউট আমাদের পাওয়ার এন্ড পজিশনের। তো এখানে কি বলতেছে ক্লোজেস্ট মিনিং, দেখেন এটাও কিন্তু ক্লোজেস্ট মিনিং আসছে, সেন্ট্রালের কোডের ক্লোজেস্ট মিনিংটা জানতে চাইছে। সেন্ট্রাল মানে কি? সেন্ট্রাল মানে হচ্ছে একদম পয়েন্ট, টু দা পয়েন্টে বলতেছে। সেন্ট্রাল মানে একদম কেন্দ্রিক, কোনটাকে কেন্দ্র করে আসলে সেন্টেন্সে কথাটা বলেছে। এটার অ্যানসারটা কি আপনারা কেউ বলতে পারবেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি অ্যানসারটা বলে দেই। সেন্ট্রাল মানে একদম কেন্দ্র, মানে একদম মূল জিনিসের কথা বলছে। তো এটার মিনিং যদি মূল হয়, সেন্ট্রাল যেটা বলতেছে, তাহলে এটা ক্লোজেস্ট, যেটা সিলি এটা তো হবেই না, মাইনরও হবে না কারণ এটা হচ্ছে মূল বিষয় না। ইনসিগনিফিকেন্টও মানে মাইনরিটি একটা সিনোনিম বলা যায়। তো মেজর, সেন্ট্রাল মানে হচ্ছে একদম প্রধান যে জিনিসটা, তো মেজরের সাথে এই মিনিংটা ক্লোজেস্ট। 3 নম্বর হচ্ছে according to the passage white man turned out as enemy of non-human। আচ্ছা, এই কোশ্চেনটা
দেখেন অ্যাকর্ডিং টু দা ইনার মিনিং বলতে চাচ্ছে যে অ্যাকর্ডিং টু দা প্যাসেজের মধ্যে why men turned out as enemy of non-human, মানুষ কেন শত্রু বা হচ্ছে অমানবিক হচ্ছে, why men কেন টার্ন করছে। দেখেন এটার অ্যান্সারটা কিন্তু আমাদের একদম আমরা হচ্ছে প্যাসেজে 3 অথবা 4 লাইনেই আছে, 4 নম্বর লাইনে আছে। দেখেন এই যে মানুষের পাওয়ার আকাঙ্ক্ষা, দেখেন অ্যাকুইজিটিভনেস এন্ড দ্য পারসিউট অফ পাওয়ার হ্যাভ মেড দ্য মডার্ন ম্যান অ্যান অ্যাগ্রেসর, তাদেরকে হচ্ছে প্রচন্ড লোভ এবং পাওয়ার আশাটা তাদেরকে নষ্ট করে ফেলছে বা তাদেরকে নন হিউম্যান বানায় ফেলছে। তো 3 এর অ্যানসারটা হবে হচ্ছে দেখি তো কোনটা হবে, হি হেটস এভরিথিং দ্যাট ইজ নন হিউম্যান। না, এটা হবে না, এখানে কোনো কিছু ঘৃণার কথা বলেনি। নন হিউম্যানস হ্যাভ রিফিউজড টু কোঅপারেট উইথ হিউম্যান বিংস, এটার কথাও বলেনি। মডার্ন ম্যান লাভস এভরিথিং নন হিউম্যান, এটাও ভুল কথা যে মডার্ন ম্যান নন হিউম্যান সবকিছুতে ভালোবাসে, ব্যাপারটা তা না। সি নাম্বারটা হচ্ছে হি হ্যাজ বিন ডমিনেটেড বাই ড্রাইভস অফ অ্যাকুইজিটিভনেস এন্ড পাওয়ার। দেখেন কেন মানুষকে why man turned out as enemy and non human, that means কোন জিনিসটা মানুষকে নন হিউম্যান এবং এনিমি বানায় ফেলতেছে। দেখেন 3 নম্বরে কিন্তু আমাদের অ্যানসারটা আছে হি হ্যাজ বিন ডমিনেটেড বাই ড্রাইভস অফ অ্যাকুইজিটিভনেস অফ পাওয়ার, দ্যাট মিন্স মানুষের তীব্র আকাঙ্ক্ষা পাওয়ার লোভটাকে মানুষকে নন হিউম্যান, ওই জিনিসটাই মানুষকে ডমিনেট করে নন হিউম্যান বানায় ফেলছে। তো আমরা কিন্তু কোশ্চেনের অ্যানসারটা পেয়ে যাচ্ছি। 4 নাম্বার হচ্ছে which of the following is needed to bring out the best in man, তার মানে হচ্ছে মানুষকে কোন জিনিসটা মানে মানুষকে আগের অবস্থায় ফেরত আসার ক্ষেত্রে, মানে মানুষ যখন পাওয়ার আকাঙ্ক্ষায় নন হিউম্যান হয়ে যাচ্ছে তারা যদি আবার নরমাল মানুষ বা ন্যাচারাল মানুষে আসতে চায় তাহলে তাদেরকে কোনটা সাহায্য করতে পারে। দেখেন পাওয়ার না, পাওয়ার তো সাহায্য করতে পারে না, পাওয়ারই তো তাদেরকে ডমিনেট করে নন হিউম্যান করে ফেলছে। মানি টাকাও না, কারণ ওই পাওয়ার আকাঙ্ক্ষাই তো তাকে হচ্ছে ডমিনেট করছে। সাকসেস বেশি সাকসেস তো তাদেরকে নন হিউম্যান বানায় ফেলছে। কনশাস নেই, সচেতনতাই মূলত তাদেরকে বেস্ট ম্যানে আসার জন্য সাহায্য করতে পারে। দেখেন এটা কিন্তু আমাদের লাস্ট লাইনে না, এখানে হচ্ছে এখানেই আছে আমাদের যে কোঅপারেটিভ এবং কনশাসনেস, লাস্ট লাইনেই আছে অ্যানসারটা। 5 নাম্বার which of the following best describes the behavior of the modern man, আচ্ছা দ্যাট মিন্স মডার্ন মানুষের যে কথা বলছে লেখক এখানে, এই মডার্ন মানুষের বিহেভিয়ারটা কোন ওয়ার্ডের মাধ্যমে বেস্ট ডেসক্রাইব করে। যদি আমরা দেখি ইমাজিনেটিভ এন্ড সিম্প্যাথেটিক, নো, তারা কি সিম্প্যাথিক? একদমই না। সিম্প্যাথিক বলতে এখানে বোঝাচ্ছে যে তারা সহানুভূতি না, কিন্তু মডার্ন মানুষের যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে তা না। পার্সপেক্টিভ এন্ড ক্রিয়েটিভ, না, পার্সপেক্টিভ ক্রিয়েটিভের কথা বলেনি। ক্রুয়েল এন্ড গ্রিডি, তারা কি মানে খুবই হিংস্র এবং লোভী। দেন 4 নম্বরে বলছে সিকার অফ ট্রুথ এন্ড নন ভায়োলেন্স, না, তারা কিন্তু সত্য বা নন ভায়োলেন্স সিকার না। দেখেন এই কোশ্চেনের আনসারটাও কিন্তু আমাদের প্যাসেজে আছে। এই দেখেন acquisitiveness and the pursuit of power have made a modern man aggressor against everything that is non-human. আচ্ছা এই যে দেখেন aggressor, তার মানে হচ্ছে আক্রমণাত্মক, cruel, নিষ্ঠুর, greedy, লোভী। তাদের এত পাওয়ার আকাঙ্ক্ষা, এত লোভ যে তাদেরকে মডার্ন ম্যানের বর্ণনাটাই দেওয়া হয়েছে। তাদের বিহেভিয়ারটা হচ্ছে cruel, নিষ্ঠুর, অ্যাগ্রেসিভ করে ফেলছে, greedy, লোভী বানিয়ে ফেলছে। তো এটার অ্যানসারটা কিন্তু হবে হচ্ছে সি, ক্রুয়েল এন্ড গ্রিডি। দেখেন আমরা যেই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম যে কোন প্রশ্ন কোন কোশ্চেনের ক্যাটাগরিতে আসে, দেখেন সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে। 5 নাম্বার বলেছিলাম যে অথর বেসড, দেখেন 5 নাম্বারটা কিন্তু অথর বেসড হচ্ছে আমাদের এখানে। বা 4 নাম্বার যেটা ছিল ইনার মিনিং, ওরকম কিন্তু এখানে কিছুই নাই। এখানে হচ্ছে আইডিয়া বেসড প্রশ্ন আছে, অথর বেসড প্রশ্ন আছে। তো লাস্টেরটা কিন্তু অথর বেসড। অথর কিন্তু মডার্ন ম্যান বলতে বিহেভিয়ার বলতে বুঝিয়েছিল প্যাসেজে অ্যাগ্রেসর, বাট এখানে কিন্তু দেখেন সে তার মতে এখানে আবার দুইটা সিনোনিম দিয়েছে, ক্রুয়েল এন্ড গ্রিডি, এটার মাধ্যমে বুঝাচ্ছে। এটা ছিল আমাদের প্রথম প্যাসেজ। আমরা হচ্ছে এখন সেকেন্ড প্যাসেজে যাব। সেকেন্ড প্যাসেজটা আগের প্যাসেজের থেকে একটু সহজ, প্লাস হচ্ছে একটু গল্পের মতো সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যদি সেকেন্ড প্যাসেজে যাই,
the boys were trudging along dried up river. এই যে ছেলেদের রিভার শুকনো নদীর তীর ধরে ধীরে ধীরে হাঁটছিল, ট্রাজিং অ্যালং হাঁটছিল। দে হ্যাড বিন ওয়াকিং ফর 2 days, তারা 2 দিন ধরে হাঁটছিল, টানা 2 দিন ধরে পথ চলছিল বা হাঁটছিল। Their aim was to reach the hill by nightfall. তাদের লক্ষ্য ছিল সূর্যাস্তের আগে বা রাত হওয়ার আগে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাবে। There সেখানে they would set up camp temporarily to rest for the night. যেখানে তারা একটি ক্যাম্প তৈরি করবে, ক্যাম্প ফায়ার যেটাকে বলে, অস্থায়ী ক্যাম্প ফায়ার বা শিবির বা ক্যাম্প করবে আর কি, সেখানে তারা অস্থায়ী ভাবে থাকার জন্য, যাতে তারা রাতে বিশ্রাম নিতে পারে। সাডেনলি জ্যাক নামে, ওখানে অনেকগুলো ছেলের কথা বলছে, বয়েজ, তো এখানে তাদের মধ্যে একটা ছেলে জ্যাক নাম। সাডেনলি জ্যাক শাউটেড টু দ্য রেস্ট, হঠাৎ করে জ্যাক চিৎকার করে উঠলো, গাইস আই হেয়ার রাম্বলিং নয়েজেস। বললো, বন্ধুরা আমি কিছু গর্জন ধ্বনি শুনতে পাচ্ছি। আচ্ছা, রাম্বলিং সাউন্ড বলতে, গর্জন শব্দ বলতে গুড়গুড় শব্দ বা থেমে থেমে যে শব্দগুলো হয়, সেই শব্দটা সে শুনতে পাচ্ছে। ইট কুড বি আ ফ্ল্যাশ ফ্লাড, এটা হয়তো হঠাৎ কোনো বন্যা। ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে বন্যা। বন্যা কিন্তু 2 ধরনের হয়, ফ্ল্যাশ ফ্লাড, মনসুন ফ্লাড। আচ্ছা, ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে হঠাৎ করে বন্যা, যেমন হচ্ছে কিছুদিন গত বছর বা তার কয়েক বছর আগে যে আমাদের যেটা হচ্ছে সিলেটে হলো হঠাৎ যে বন্যাটা পাহাড়ি ঢলের কারণে, এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। আর মনসুন ফ্লাড যেটা আসলে যে বর্ষার কারণে যে অঞ্চলগুলোতে সবসময় ফ্লাড হয়, সেই মনসুন ফ্লাড। তো এটা হচ্ছে ওরা হঠাৎ করে বন্যা, ফ্ল্যাশ ফ্লাডের আওয়াজ শুনতে পাইলো। Let us step while we can. এখন তারা কি করবে? এখন তারা বলছে যতক্ষণ পারি পালিয়ে যায়, যেহেতু ফ্ল্যাশ ফ্লাড, যেহেতু পাহাড়ে তারা গেছে, হতে পারে পাহাড়ি ঢলের মাধ্যমে বন্যাটা শুরু হয়েছে। Let us step while we can, আমরা যতক্ষণ পারি পালিয়ে যাই। He was looking flustered. Flustered মানে কি? Flustered মানে হচ্ছে হতবাক যাওয়া। সে জ্যাক হচ্ছে খুবই হতাশ হয়ে বলছে যতক্ষণ পারি পালিয়ে যাই, আওয়াজটা শোনার পরে। তার মানে আওয়াজটা হয়তো, ফ্ল্যাটটা হয়তো তাদের দিকে আসছে। The rest of the guys turned around lazily and stared at Jack. অন্য ছেলেরা ওই ভঙ্গিতে দাঁড়ালো এবং জ্যাকের দিকে তাকালো। There, here goes Mr. Jack again. এই যে আবার শুরু হলো মিস্টার জ্যাক, মানে ওরা ভাবতেছে কি জ্যাক হয়তো দেখতে মজা করতেছে, এই কারণে তারা বলতেছে শুনে গেছে জ্যাকের আবার। Is it another art cup or Evelyn? Peter said. ওদের মধ্যে হচ্ছে পিটার। পিটার ঠাট্টা করে বললো বা হেসে বললো, আবার মানে ওরা মজা, ওর অন্য ফ্রেন্ডরা বা শুনতে মজা করতেছে, ভাবতেছে জ্যাক আবার শুরু হলো। তো পিটার, is it another art cup? এটা কি সে মজা করে বলছে। পিটার, the team leader Phil told Jack of eternity. আচ্ছা, the team leader Phil, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে এখন পর্যন্ত আমরা 3 জনকে পেয়েছি, জ্যাক, পিটার এন্ড ফিল। ফিল হচ্ছে টিম লিডার। তো ফিল দলের